অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশের সাথে ইউএসের একটি বাণিজ্য চুক্তি হয়েছে, যে চুক্তিটা মূলত 2026 সালের খুব সম্ভবত 9 ফেব্রুয়ারি 132 পৃষ্ঠার শুধু 32 পৃষ্ঠার একটি চুক্তি, যেটা জাস্ট আমরা জানি আমাদের জাতীয় নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে, ঠিক নির্বাচনের 1-2 দিন আগে চুক্তিটি স্বাক্ষর হয়, যেটা অনেকটা তড়িঘড়ি করে, তাড়াহুড়া করে এবং সবার সাথে সমন্বয় না করেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই চুক্তি স্বাক্ষরে ভূমিকা রাখেন। এখন এই বাণিজ্য চুক্তি নিয়ে কিছু কথা আমি সংক্ষেপে বলবো। বিশেষ করে এই বাণিজ্য চুক্তি যা হয়েছে, এখানে এক কথায় বলা যেতে পারে যে বাংলাদেশ, আমরা ব্রিটিশদের থেকে মুক্ত হয়েছি 1947-এ পাকিস্তানের সাথে, এবং 71 সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, যেটা এবং তারও পূর্বে যখন আমাদের নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে মীর জাফর তিনি যখন লর্ড ক্লাইভের সাথে যে চুক্তি করেছিলেন, তার যে চুক্তির কারণে বাংলাদেশ তথা এই ভারতবর্ষ এবং আমরা এই বাংলা 200 বছর প্রায় পরাধীন ছিলাম। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চুক্তি অনেকটা কিন্তু সেই পথেই নেয়ার প্রচেষ্টা। তো এই জায়গাটায় অনেকে এই বিষয়ে গভীরে যায়নি, বা এই চুক্তিটা অনেকে পড়ার সুযোগ পায়নি বিধায় বাংলাদেশের মানুষ জানে না যে বাংলাদেশে কত বড় ক্ষতি হয়েছে এই চুক্তিটার মাধ্যমে। আমি সংক্ষেপে এই চুক্তিটা সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা যদি এই চুক্তিটা পড়তে পারতেন তাহলে কিছু বিষয় জানতে পারতেন। যেমন এই চুক্তিতে আপনার শ্যাল শব্দটি 179 বার ব্যবহার করা হচ্ছে, শ্যাল। এখন ইংরেজি গ্রামারে শ্যাল শব্দটার ব্যবহারটা কি? শ্যাল শব্দটা দ্বারা মূলত এক ধরনের বাধ্যবাধকতা বোঝানো হয়। আর উইল, শ্যাল দুইটাই মডেল ভার্ব, কিন্তু যখন কোথাও মানে ইন মডার্ন ইংলিশ আপনার নর্মালি সব ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে, অলমোস্ট অল সিচুয়েশন আমরা উইল শব্দটা ইউজ করি। বাট যখন কোনো অফার বা কোনো ফর্মাল সাজেশন বা স্ট্রিক্ট কোনো অব্লিগেশনস থাকে, সে জায়গাটা আমরা শ্যাল ইউজ করি, যেখানে এক ধরনের বাধ্যবাধকতা থাকে। যেমন আই শ্যাল ডু দ্যাট, এটা আমার উচিত কথার ঠিক এক্স্যাক্টলি এরকম না যে আই শ্যাল বা আই শুড, শ্যাল কমনলি কাছাকাছি। আমি সরি, যেহেতু আমি কোচিং সেন্টারগুলোতে একসময় ইংরেজি পড়াইতাম, তাই সংক্ষেপে একটু ধারণা দিলাম। তো এই শ্যাল দ্বারা অব্লিগেশন বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়। সো আমেরিকা ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস শ্যাল, এই কথাটা ইউজ করা হয়েছে 6 থেকে 9 বার। আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ শ্যাল, এটা ইউজ করা হয়েছে 131 থেকে 158 বার প্রায়। তো মিনিমাম 131, আমার গণনা হয়তো ভুল হতে পারে, 131 থেকে প্রায় 150 প্লাস মাইনাস বার। আর আমেরিকা ইউজ করেছে মাত্র 6 থেকে 9 বার। মানে ইউনাইটেড স্টেটস শ্যাল, এই কথাটা এভাবে সেন্টেন্সটা শুরু করা হয়েছে 6 থেকে 9 বার। আর বাংলাদেশ শ্যাল ডু ব্লা ব্লা দিস, এভাবে এটা ইউজ করা হয়েছে মোর দেন 130 প্লাস টাইমস। এবং এই জায়গাটাতে আরো কিছু বিষয় হচ্ছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে প্রায় 6710টি পণ্যের উপর বাজার উন্মুক্ত করতে বাধ্য, 6710টি। এবং বাংলাদেশ 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে $15 বিলিয়ন মূল্যে জ্বালানি কিনতে বাধ্য, এবং যেটা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে এই ব্যয়বহুল ও অস্থির এলএনজির উপর নির্ভরশীল থাকতে হবে এই কারণে। এবং এটার ইম্প্যাক্টটা অনেক বড়। এবং শুধু তা না, প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা আমাদের বাড়াতে হবে এবং নির্দিষ্ট কিছু দেশ থেকে সীমিত করতে হবে। সেই নির্দিষ্ট দেশ কারা, সেটা যেমন তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করা আছে যে আপনার রাশিয়া এবং চায়না থেকে আমাদের কেনাকাটার ক্ষেত্রে আমাদের কিছু কৌশলগত বিষয় আমেরিকার পরামর্শ ছাড়া আমরা আগাতে পারবো না। এবং সেখানে কথাটা এরকম, চীন ও রাশিয়ার মতো নন মার্কেট বা অবাজার অর্থনীতির দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে গেলে যুক্তরাষ্ট্র তা বাতিল করতে পারবে। এবং এই জায়গাটা আপনারা দেখেন যে বাংলাদেশ এখানে যে শুল্ক সুবিধা কি পেয়েছে, এটা আপনারা অলরেডি অনেক পেপার পত্রিকায় উল্লেখ করার কথা, ওইটা আমি যাব না। বাট যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের মাত্র 1638টি পণ্যের উপর শুল্ক ছাড় দেওয়া হবে, ছাড় পাবে। রয়্যাল বাংলাদেশ ছাড় দিয়েছে 6710টি পণ্যের উপর। তো এই যে এখানে আরো অনেকগুলো বিষয় আছে। আমি আসলে মূলত যে বিষয়টা এখানে বলতে চাই যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাণিজ্য চুক্তিটা করলো, এটা কার পরামর্শ নিয়ে করেছে?
এবং এই বাণিজ্য চুক্তিটা কেন নির্বাচন 1-2 দিন আগে করলো? এখন আপনার প্রায় সময় দেখবেন যে এই অনেক কিছু বিরোধী দল আছে বর্তমানে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিল। যেমন ধরেন নাহিদ অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিল, মাহফুজ এরা অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিল, জামাত ইনডাইরেক্টলি অনেক কিছুর সাথে ছিল। এখন ওই ব্যক্তিরা যারা অন্তর্বর্তীকালীন সরকারটাকে বলতে গেলে চালিয়েছে, তাদেরকে তারা বিভিন্নভাবে যখন আওয়ামী লীগ নিয়ে কথা বলে, তখন আমার বিষয়টি অনেকের কাছে গ্রহণযোগ্য হয় না। কারণটা কি? আওয়ামী লীগকে আমরা যে কারণে আওয়ামী লীগের বিরোধিতা করেছি, যে কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করেছি, এবং সেই আওয়ামী লীগকে হটিয়ে আমরা যখন এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম, সেই অন্তর্বর্তীকালীন সরকার তথা সরকারের সাথে কানেক্টেড ব্যক্তিরা যখন আওয়ামী লীগের চেয়েও বেশি পরিমাণে দুর্নীতি করলো। যেমন ধরুন, আমি এক আসিফের কথা বলি। আসিফ মানে যদি মিনিমাম ফিগারটা ধরে রাখি তার দুর্নীতির, আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি 4,000 কোটি টাকা যদি মিনিমাম তার দুর্নীতি ধরি, মিনিমাম, কারণ তার 2,000 কোটি টাকার ব্যাপারে একদম স্পেসিফিক কিছু এভিডেন্সিয়াল অনেক তথ্য বের হয়েছে। তিনি অস্ট্রেলিয়াতে 2,000 কোটি টাকা ইনভেস্ট করেছেন এবং আরো 4-5,000 কোটি টাকার ব্যাপারে অনেক কথা আছে তার। তো এখন আমি মিনিমাম ধরলাম যে আসিফ যদি 4,000 কোটি টাকা এক বছরে তিনি দুর্নীতি করে থাকেন, তাহলে আপনি চিন্তা করেন 17 বছরে কত? এক বছরে 4,000 হলে 17 বছরে কত কত কোটি টাকা কল্পনা করেন। 17 বছরে তার 34,000 কোটি টাকা, সরি 68,000 কোটি টাকা 17 বছরে। আর আপনি তারপরে এই এক সজীব ভুঁইয়া যদি 68,000 কোটি টাকা দুর্নীতি 17 বছর করার সুযোগ পেয়ে করতেন, তাহলে বাংলাদেশ কোথায় যেত? আওয়ামী লীগের কেউ, আপনি সজীব আসিফের মতো বয়স এরকম কেউ আছে? এখন এইরকম আসিফের মতো আরো যারা যারা আছে, সেই ব্যক্তিদের কোন মুখে তারা আওয়ামী লীগ নিয়ে কথা বলতে পারে? আওয়ামী লীগ নিয়ে কথা বলবে বিএনপি। আওয়ামী লীগ নিয়ে কথা বলার অধিকার তো এনসিপির এদের কারো নাই। কারণ এদেরকে বাংলাদেশের মানুষ এদের দিক তাকিয়েছিল, ভরসা করেছিল যে এরা বাংলাদেশটাকে উদ্ধার করবে, এরাই বাংলাদেশটাকে সামনে নিয়ে যাবে, এরাই বাংলাদেশের সংস্কার করবে, বাংলাদেশ পুনর্গঠন করবে। একটা বৈপ্লবিক সরকার গঠন হলে সেখানে মারাত্মক পরিমাণে পরিবর্তন আসে, কারণ তখন কোনো সংবিধান সেখানে কার্যকর থাকে না। সংবিধান যদি কার্যকর থাকতো তাহলে তো তারা ওই প্রক্রিয়ায় শেখ হাসিনাকে সরাতে পারতো না। তো শেখ হাসিনা যে প্রক্রিয়ায় উৎখাত করা হয়েছে, সে প্রক্রিয়া অনুযায়ী সংবিধান বাংলাদেশে তখন নাই। তাহলে তার মানে কি, সে পূর্ণ স্বাধীনতা পেয়েছিল দেশটাকে পুনর্গঠনের জন্য। পুনর্গঠন না করে তারা কি করলো? দুর্নীতি করলো। এক আসিফ যদি 17 বছরে 68,000 কোটি টাকা প্লাস প্রায় 1 লক্ষ কোটি টাকার দুর্নীতি করার মতো মানুষ হয়ে থাকেন, তারা তো কখনোই কারো সমালোচনা করার অধিকার রাখে না। তার মানে এরা 17 বছর ক্ষমতা থাকলে কি করত? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই 1-1.5 বছরের মাথায় এই চুক্তি করতে পারে, যেই চুক্তির মাধ্যমে দেশটাকে বলতে গেলে বিক্রি করে দিয়েছে, যেই চুক্তির মাধ্যমে বিএনপিকে একটা কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে, একটা নির্বাচিত সরকার ক্ষমতা এসে স্বাধীনভাবে যে কাজ করবে সেই কাজের অবস্থানটাকে জটিল করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমি তো মনে করি তারেক রহমান যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। কোন শ্রুট অতি চতুর কেউ যদি রাষ্ট্রপ্রধান হতো এই মুহূর্তে, তাহলে তারা প্রত্যেকে এখন জেলে থাকতো, এই ইউনূস এবং ইউনূস গং যারা। এই আপনারা 32 পৃষ্ঠার এই চুক্তিটা যদি ভালো করে পড়েন, আপনারা অনেক কিছু নিতে পারবেন না। আমি কিছু বিষয় এখানে একটা জিনিস বলি যে দেখেন, আপনার এই চুক্তির কারণে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO নিয়ম অনুযায়ী বাংলাদেশ একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে যে শুল্ক ছাড় দিচ্ছে, তো অন্য দেশগুলো, সদস্য দেশগুলোকেও দিতে হতে পারে। এতে রাজস্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারপরে গুরুত্বপূর্ণ এই চুক্তিটি সংসদীয় পাবলিক পর্যায়ে যথাযথ আলোচনা ছাড়াই চূড়ান্ত করা হয়েছে। সংসদ সদস্য যেটা রুমিন ফারহানা তার একটা এটা বাতিল করার কথা উল্লেখ করেছিলেন। তারপরে আপনার অধ্যাপক সেলিম রায়হান তার এক সাক্ষাৎকারে একটা কথা বলছে, এটিকে অত্যন্ত অসম, তড়িঘড়ি করা এবং বাংলাদেশের কৌশলগত স্বাধীনতার জন্য সম্ভাব্য ক্ষতিকর বলে তিনি অভিহিত করেছেন।
তিনি প্রশ্ন তুলেছেন, কেন ভারতের মতো দেশ যখন এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত, তখন তড়িঘড়ি করে এই সরকার তা করলো। মানে বিশেষ করে বাংলাদেশের যে পরিস্থিতিতে এই চুক্তিটা স্বাক্ষর করেছে, এটা ভারতের মতো দেশে এটা অনেক বেশি তাদের মিডিয়াতে আলোচনা হয়েছে, বাংলাদেশ মিডিয়াতে আলোচনা হয়নি। আমার মনে আছে আমি নিজে খুব সুন্দর 10 ফেব্রুয়ারি অথবা 11 ফেব্রুয়ারি আমি ইন্ডিয়ান টুইটার চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম। ভারতের মিডিয়াতে ভারত পর্যন্ত এটা নিয়ে তারা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, বাংলাদেশকে উদ্বেগ করতে পারে, বাংলাদেশের মানুষ এটা জানতেই পারেনি। তারপরে আরো একটা বিষয় হচ্ছে যে কিছু নির্দিষ্ট পণ্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সুতা ও সিনথেটিক ফাইবার ব্যবহার করে তৈরি পোশাক শূন্য শুল্কে রপ্তানি করা যাবে। তবে বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহারের বাধ্যবাধকতা ও নিয়মকানুন এই সুবিধার কার্যকারিতা কমিয়ে দিতে পারে। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত প্রতিশোধমূলক সব শুল্ক মানে কথাটা বলা যেতে পারে 20% থেকে কমে 19% হয়েছে। শুল্ক আরোপের আগে এই হার ছিল 15 থেকে 16%। চিন্তা করেন। তার মানে আমরা এই চুক্তির মাধ্যমে আমরা ভালো না করে আমরা খারাপটা বেশি পাচ্ছি। এই চুক্তি কার্যকরভাবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানের সঙ্গে যুক্ত করেছে। চীন ও রাশিয়ার মতো নন মার্কেট বা অবাজার অর্থনীতির দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে গেলে যুক্তরাষ্ট্র তা বাতিল করতে পারবে। তার মানে বাংলাদেশ এখন অন্য কোনো রাষ্ট্রের সাথে যে কোনো বাণিজ্য চুক্তি করতে গেলে সেখানে বাধা আছে, কোনো প্রতিরক্ষা চুক্তি করতে গেলে বাধা আছে, প্রতিরক্ষা সংক্রান্ত কোনো সরঞ্জামাদি কেনাকাটা করতে গেলে বাধা আছে। তাহলে বাংলাদেশের নিরাপত্তা অ্যাকচুয়ালি কোথায়? এবং এই বিষয়গুলো আপনার এই যে যারা আপনার এখন যে বিরোধী দল আছে, এনসিপি আছে, জামাত আছে, তারা এটা নিয়ে কোনো কথা বলে দেখেন? কোন আওয়াজ আছে এটা নিয়ে? তারা আছে কোনটা নিয়ে? বাংলাদেশ বিক্রি হয়ে যায় যাক, কিন্তু জুলাই সনদ এটা নিয়ে তাদের একটাই মাথা ব্যথা। জুলাই সনদের বাইরে আর কোনো কথা নাই। এখন সত্যিকার অর্থে আমি মনে করি এদের এই যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট নাম দিয়ে তারা তাদের যে একটা অবস্থান তৈরি করতে চাচ্ছে, আমি সত্যি কথা, এটা আপনাদের শুনতে খারাপ লাগতে পারে। আওয়ামী লীগ যেই দলটাকে আমরা এতটা বিরোধিতা করছি, এতটা ঘৃণা, এত ক্ষোভ, এত কিছু প্রকাশ করেছি, সেই আওয়ামী লীগ তারা পর্যন্ত আমেরিকার কাছে বাংলাদেশটাকে এভাবে কোনো চুক্তির দ্বারা জিম্মি করে দেননি, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের এলাই এনসিপি জামাত যেটা করেছে। তার মানে তাদের ক্ষমতায় টিকে থাকাটা এতটাই জরুরি, বাংলাদেশ বিক্রি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এবং আমি আশা করি বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি অত্যন্ত ম্যাচিউরলি এই বিষয়গুলো ডিল করবেন। তিনি বাংলাদেশের স্বার্থ আগে দেখবেন। তিনি বাংলাদেশের, তাকে মনে রাখতে হবে যে বাংলাদেশ বাঁচবে তখনই যখন বাংলাদেশের জাতীয়তা ইন্টারেস্টটা আগে দেখা হবে, এবং বাংলাদেশের কোনো একক দেশের সাথে জিম্মি বাংলাদেশ কোনোদিন হবে না। বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে সব রাষ্ট্রের। বাংলাদেশ এমনভাবে চলবে যেন সব কান্ট্রি তারা প্রতিযোগিতা বা প্রতিনিয়ত তারা কম্পিটিশন লিপ্ত থাকে, কে আগে এসে বাংলাদেশের সাথে সম্পর্ক করবে। বাংলাদেশ যখন একটা শক্ত অবস্থানে যেতে পারবে তখন বাংলাদেশকে তখন চায়না চাইবে। বাংলাদেশ শক্ত অবস্থানে গেলে বাংলাদেশকে যখন চায়না চাইবে তখন চায়নার চাওয়া দেখে ভারত চাইবে। বাংলাদেশকে যখন ভারত চাইবে, সেই ভারতের চাওয়া দেখে বাংলাদেশকে তখন রাশিয়া চাইবে। বাংলাদেশকে যখন রাশিয়া চাইবে, সেই রাশিয়ার চাওয়া দেখে বাংলাদেশকে তখন ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট সবাই চাইবে। সো বাংলাদেশকে নিতে হবে এমন একটা জায়গায় যেই বাংলাদেশকে সবাই চাইবে। বাংলাদেশ কারো কাছে বিয়ে বসবে না, বাংলাদেশ কারো কাছে বিক্রি হবে না। বাংলাদেশের সাধারণ মানুষ এই ধরনের বিশেষ চুক্তি সম্পর্কে তাদের ধারণা কম, আর তাদেরকে তো যেখানে এই চুক্তি সম্পর্কে বিজ্ঞ জ্ঞানী মানুষের কাছে গোপন রাখা হয়েছে, আর যে সাধারণ মানুষের ধারণা কম, সেই সাধারণ মানুষ কি করে এই চুক্তি নিয়ে কথা বলবে? এই সাধারণ মানুষের ধারণা না থাকার কারণে এই ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুভাবে এই চুক্তি দিয়ে তিনি পার পেয়ে যাচ্ছেন। ইউনূসকে বাংলাদেশ থেকে ত্যাগ করতে দেওয়া যাবে না। ইউনূসগণ প্রত্যেকটাকে আটকাইতে হবে। আমি মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ তাদের রাজনীতি উন্মুক্ত করার যদি দরকার হয় তা করে দিতে হলেও তাও ইউনূসকে যেন ছাড় দেওয়া না হয়। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় যে কি বলবো যে ইন্টারেস্ট ওই জায়গায় ইউনূস আঘাত করছে,
এবং ইউনূসের আঘাতের প্যাটার্নটা দেখেন। তিনি মাত্র 1-1.5 বছর ক্ষমতায়, 1-1.5 বছরে তিনি যে অনিষ্ট করেছেন, 17 বছরে আওয়ামী লীগ তা করেনি। এটা একদম স্পষ্ট। আওয়ামী লীগের ক্ষতি যেটা রাষ্ট্রপ্রধানের চেয়ে আওয়ামী লীগের ক্ষতিগুলো করেছে আওয়ামী লীগের কতগুলো ব্যক্তি, যেমন এই জিয়াউল আহসান টাইপ, যেমন তারেক সিদ্দিকীর মতো মানুষ, হারুনের মতো মানুষ, এরা। কিন্তু আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ শেখ হাসিনা, তিনি যদি সত্যিকার অর্থে এই নোংরা মানুষগুলাকে শেল্টার না দিতেন, আজকে তিনি এতটা আস্থা করে নিক্ষিপ্ত না হইতেন না। এই ইতিহাস থেকে শেখ হাসিনার শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশের স্বার্থ যদি তিনি দেখে থাকতেন তাহলে এইসব মানুষগুলোকে তিনি জায়গা দিতেন না। আর একই সাথে তার মধ্যে এই আফসোস হওয়া উচিত, তার শেখ হাসিনার এই বড় ভুলের জন্য, ব্লান্ডারের জন্য আজকে ইউনূস বাংলাদেশে এসে বাংলাদেশে আজকে এত বড় প্যারাক মারতে পারছে। এইটার জন্য শেখ হাসিনার সাজা হওয়া উচিত। কারণ তার ভুলের কারণে ইউনূস বাংলাদেশে এসে, যিনি বাংলাদেশের নাগরিক না, তার পরিবার নাগরিক না, তার সন্তান না, তিনি কি করে বাংলাদেশের স্বার্থ দেখবেন? ইউনূস তো বাংলাদেশের স্বার্থ দেখার কথাই না। এই ইউনূসকে যারা বাংলাদেশে এনেছে প্রত্যেকের সাজা হওয়া উচিত, প্রত্যেকের। আমরা যারা ইউনূসের পক্ষে প্রথম দিকে বক্তব্য দিয়েছি, আমাদের আসলে, আমি নিজে আমার সাজা চাই, যে আমি নিজে ইউনূসের পক্ষে কিছু কথা বলেছিলাম। প্রত্যেকের এটার জন্য অনুতপ্ত হওয়া উচিত এবং ঘৃণা করা উচিত যে ইউনূসকে কেন আমরা এতটা জায়গা দিয়েছিলাম, এবং এই ইউনূসকে কোনো মতে আমাদের ভাগতে দেওয়া উচিত না, তাকে দেশের মধ্যে আটকে রাখা উচিত। এবং আমি আশা করি বাংলাদেশে প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বিএনপিকে অনুরোধ করবো তাদেরও উচিত, সরকার ক্ষমতায় থাকুক, বিএনপি সরকার ক্ষমতায়, কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিজ্ঞ নেতাকর্মী তাদের উচিত এটা নিয়ে কথা বলা এবং প্রেস ক্লাবের সামনে এটা নিয়ে প্রেস ব্রিফিং করা বা এটা নিয়ে মানববন্ধন করা যে এই চুক্তি বাতিল করতে হবে এবং এই চুক্তি নিয়ে সবাইকে কথা বলতে হবে। এবং এই চুক্তি যদি আমেরিকার সাথে আমরা অবশ্যই সম্পর্ক ভালো করবো, বাট এই চুক্তি সংশোধন নির্বাচিত সরকার কর্তৃক এই চুক্তি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে আমেরিকা তাদের দেশের সিটিজেন, তাদের দেশের একজন নাগরিক কর্তৃক এই দেশের এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে না। যেই চুক্তি সাধারণ মানুষ জানেই না, যেই চুক্তির সাথে নির্বাচিত সরকারের কোনো সম্পর্কই নেই। আশা করি সবাই বিষয়টা জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।